আয়নিক বন্ধন গঠনের বেশ কিছু সীমাবদ্ধতা আছে। প্রথম সীমাবদ্ধতা হচ্ছে এটি খুবই সিলেক্টিভলি গঠিত, অর্থাৎ খুব অল্প সংখ্যক কিছু পরমাণুর মধ্যে আয়নিক বন্ধনটি গঠিত হয় এবং সব ধরনের পরমাণুর সাথে সব ধরনের পরমাণুর এ ধরনের বন্ধন গঠিত হয় না। যেমন আমরা যখন আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করেছি তখন বলেছি যে আয়নিক বন্ধনের ক্ষেত্রে একটি পরমাণুকে ইলেকট্রন দান করতে হয় এবং অপর পরমাণুকে ইলেকট্রন গ্রহণ করতে হয়, এবং এই কাজটি তখনই করা সম্ভব হয় যখন একটি পরমাণু খুব সহজে ইলেকট্রন দান করতে পারে বা তার আয়নীকরণ শক্তি যথেষ্ট পরিমাণ কম হয়, এবং সেই ইলেকট্রনটি আরেকটি পরমাণু গ্রহণ করতে পারে তখনই যখন তার ইলেকট্রন আসক্তি বেশি হয়। অর্থাৎ এমন দুটি পরমাণুকে পরস্পরের সংস্পর্শে আসতে হবে যাদের একটি ইলেকট্রন খুব সহজে ত্যাগ করতে পারে এবং একটি ইলেকট্রন খুব সহজে গ্রহণ করতে পারে, এবং যেটি ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে সেটি হচ্ছে ধাতু, আর যেটি ইলেকট্রন সহজে গ্রহণ করতে পারে সেটি হচ্ছে অধাতু। অর্থাৎ আয়নিক বন্ধন যখন গঠিত হবে তখন একটি পরমাণুকে ধাতব পরমাণু হতে হবে এবং অপর পরমাণুকে অধাতব পরমাণু হতে হবে। দুটি ধাতব পরমাণু এবং দুটি অধাতব পরমাণুর মধ্যে কখনো আয়নিক বন্ধন গঠিত হবে না। শুধু তাই নয়, অনেক সময় একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যেও আয়নিক বন্ধন গঠিত হওয়া খুব সহজ নয়। যেমন আমরা যেটা বলেছি যে আয়নীকরণ শক্তি যদি একটি ধাতুর বেশি হয়, যথেষ্ট পরিমাণ বেশি হয়, এবং একটি অধাতুর যদি ইলেকট্রন গ্রহণে খুব একটা আসক্তি থাকে না, সেই ক্ষেত্রে এই ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হবে সেটিকে আমরা আয়নিক বন্ধন বলতে পারি না। এবং হিসেব করে দেখা গেছে যে একটি ধাতব পরমাণু এবং একটি অধাতব পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 2 অথবা তার চেয়ে বেশি হয় তাহলে এদের মধ্যে একটা আয়নিক বন্ধন গঠন হতে পারে, এবং যখন এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 2 বা তার বেশি হবে তখন এই ধাতু এবং অধাতুর মধ্যে এত বেশি পার্থক্য তৈরি হবে যে এই পরমাণু সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে এবং এই পরমাণু সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। যেমন আমি যদি সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম এবং ক্লোরিন বা ক্লোরাইড আয়ন থাকে। তো সোডিয়ামের আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 0.9 এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.0। তাহলে এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 3 - 0.9 বা 2.1, অর্থাৎ এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 2 এর বেশি, তাই এরা সহজে আয়নিক বন্ধন গঠন করতে পারে। আবার আমরা যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি তাহলে আমরা দেখব যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 1.8 এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে, আমরা লিখেছি এর মধ্যে 3, এবং এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য পাওয়া যাচ্ছে তাহলে 1.2, এবং এই পরিমাণ তড়িৎ ঋণাত্মকতা এদের মধ্যে যথেষ্ট পরিমাণ ইলেকট্রন আদান প্রদানের জন্য যথেষ্ট নয়। তাই আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন দেখতে পাই তখন যদিও এটিকে আয়নিক যৌগ ধরা হয়, কিন্তু আমরা এর মধ্যে অনেকগুলো আয়নিক যৌগের অনেকগুলো বৈশিষ্ট্য পাই না। যেমন আমরা সাধারণভাবে জানি যে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। যেমন উদাহরণস্বরূপ সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক হচ্ছে 1413 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা পাই মাত্র 178 ডিগ্রি সেলসিয়াস। আসলে যেসব ক্ষেত্রে আমরা পুরোপুরি আয়নিক বৈশিষ্ট্য পাই না, সেসব ক্ষেত্রে আসলে পুরোপুরি ইলেকট্রন আদান প্রদান হয় না, বরঞ্চ আমরা ব্যাপারটাকে চিন্তা করতে পারি এভাবে: অ্যালুমিনিয়ামের ইলেকট্রনটি ক্লোরিনের দিকে আংশিকভাবে যায়, এবং অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরিনকে ইলেকট্রনটি আংশিকভাবে দান করে এবং ক্লোরিন সেটিকে আংশিকভাবে গ্রহণ করে, এবং এদের মধ্যে আয়নিক এবং সমযোজী যৌগের এক ধরনের মিশ্রণ তৈরি হয়। অর্থাৎ আমরা আয়নিক এবং পুরোপুরি সমযোজী এর মাঝামাঝি আমরা এক ধরনের বন্ধন পেয়ে থাকি। অর্থাৎ এর মধ্যে এই দুই ধরনের বন্ধনের মধ্যে কোনো হার্ড লাইন নেই বা সুস্পষ্ট লাইন নেই,
এই আয়নিক এবং সমযোজী যে বন্ধনগুলো আমরা আলোচনা করি তার মাঝামাঝিও বিভিন্ন ধরনের বন্ধন হতে পারে, যারা একই সাথে আয়নিক যৌগের বৈশিষ্ট্য এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য উভয় ধরনের বৈশিষ্ট্যই এরা ধারণ করে বা মাঝামাঝি ধরনের বৈশিষ্ট্য এরা ধারণ করে, এবং সেই ক্ষেত্রে আমরা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য হিসেবে এগুলোকে চিন্তা করতে পারি। এবং আমরা যদি একটি পর্যায় সারণী দেখি তাহলে এভাবে দেখতে পারি। পর্যায় সারণীর বৈশিষ্ট্য থেকে আমরা জানি যে একটি পর্যায়ের যত বাম থেকে ডানে যাওয়া যায় তত তাদের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, আর যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তত তাদের তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায় কিংবা তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি তা হচ্ছে এই পর্যায় সারণীর প্রথম দিকের গ্রুপগুলো অর্থাৎ 1A 2A এই গ্রুপগুলো তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, এবং ক্রমশ আমরা যখন ডান দিকে যেতে থাকবো তখন আমরা তড়িৎ ঋণাত্মক মৌলগুলো পাবো। আবার একই ভাবে আমরা যখন উপর থেকে নিচের দিকে যাব তখন তড়িৎ ধনাত্মক মৌলগুলো পাবো এবং উপরের দিকে তড়িৎ ঋণাত্মক মৌলগুলো থাকবে। ফলে আমরা এই পর্যায় সারণীর ডান দিকের এবং বাম দিকের এবং নিচের দিকের মৌলগুলোকে অধিক তড়িৎ ধনাত্মক হিসেবে পাই, এবং ডান দিকের এবং উপরের দিকের মৌলগুলোকে অধিক তড়িৎ ঋণাত্মক হিসেবে পাই। এবং আমরা এই বরাবর ধাতু এবং অধাতুর মধ্যে আমরা এই লাইন বরাবর ধাতু এবং অধাতুগুলোকে বিচ্ছিন্ন করতে পারি, যার এই পাশের পরমাণুগুলো হচ্ছে ধাতু এবং এই পাশের পরমাণুগুলো হচ্ছে অধাতু। এবং যত আমরা উপরের দিকে এবং ডান দিকে যাব তত আমরা অধাতুগুলোকে পাবো, এবং যত আমরা বাম দিকে এবং নিচের দিকে যাব তত অধাতুগুলোকে পাবো। এবং সেই কারণে দেখা যায় যে গ্রুপ 1A এবং 2A তীব্র আয়নিক বন্ধন তৈরি করে। এই গ্রুপ 7A বা আধুনিকভাবে এটাকে 17 নম্বর গ্রুপ এবং 16 নম্বর গ্রুপ আমরা বলতে পারি, এই দুটি গ্রুপের সাথে গ্রুপ 1 এবং 2 যথেষ্ট তীব্র আয়নিক বন্ধন তৈরি করে, এবং বিশেষ করে উপরের দিকের মৌলগুলোর সাথে ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন এই মৌলগুলোর সাথে এই মৌলগুলো তীব্র তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে আয়নিক বন্ধন তৈরি হয়। কিন্তু আমরা যদি এই কাছাকাছি মৌলগুলো দেখি, যেমন অ্যালুমিনিয়ামের সাথে যদি ফসফরাসের কোনো বন্ধন তৈরি হয়, কিংবা বোরনের সাথে যদি অক্সিজেন বা নাইট্রোজেন বা ফসফরাস এদের বন্ধন তৈরি হয়, সেসব ক্ষেত্রে আমরা আয়নিক যৌগের মধ্যে পুরোপুরি আয়নিক বৈশিষ্ট্যগুলো পাই না, বরঞ্চ আয়নিক যৌগগুলো অনেকটা আয়নিক এবং সমযোজী যৌগের মাঝামাঝি বন্ধনের মতো আচরণ করতে থাকে। আয়নিক যৌগে অষ্টক নিয়মের ব্যতিক্রম। আমরা এর আগে আয়নিক বন্ধনের যতগুলো উদাহরণ দেখিয়েছি সবগুলোতে দেখিয়েছি যে ইলেকট্রন গ্রহণ বা শেয়ারের মাধ্যমে একটি ধাতব পরমাণু বা অধাতব পরমাণু শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করার চেষ্টা করে। কিন্তু আমরা এই অধ্যায়ের শুরুতে এটাও বলেছি যে আসলে অষ্টক পূর্ণ করাই একটি রাসায়নিক বিক্রিয়ার মূল উদ্দেশ্য নয়, বরং রাসায়নিক বিক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে স্থিতিশীলতা অর্জন, এবং এই স্থিতিশীলতা অর্জন তারা করতে পারে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে এটি সর্বনিম্ন শক্তির অবস্থায় পৌঁছানোর মাধ্যমে, এবং সেটি সাধারণত অষ্টক পূর্ণতার মাধ্যমে হয়। কিন্তু আয়নিক যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়মের ব্যতিক্রম প্রচুর উদাহরণ আছে যেগুলোতে আসলে অষ্টক নিয়ম পূরণ করার সুযোগ নেই, অর্থাৎ তারা চাইলেও শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করতে পারবে না। কিছু পরমাণু আছে, যেমন আমি যদি একটি পরমাণুর কথা চিন্তা করি, কোবাল্ট। আমি এখানে কোবাল্ট পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখলাম 1s2 2s2 2p6 3s2 3p6 3d7 4s2। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পরমাণুর ইলেকট্রন বিন্যাসে 3টি স্তর আছে, এটা একটি, দুইটি, 3টি এবং 4টি, এবং এটাকে আমরা স্থূলভাবে অর্থাৎ লুইসের স্টাইলে লিখতে পারি ইলেকট্রন বিন্যাস এভাবে 2 8 15 2 ইলেকট্রন বিন্যাস। এবং এই কোবাল্ট পরমাণুর শেষ কক্ষপথ থেকে যদি 2টি ইলেকট্রন সে ত্যাগ করে তাহলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে
2, 8, 15, অর্থাৎ স্পষ্টতই এর শেষ কক্ষপথে 8টির বদলে 15টি ইলেকট্রন হচ্ছে। কিন্তু এই অবস্থায় কিন্তু কোবাল্ট আয়নটি স্থিতিশীল এবং এই অবস্থায় সে 2টি ইলেকট্রন ত্যাগ করে সে কোবাল্ট 2+ আয়নে পরিণত হবে এবং সে তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন খুব সহজে ত্যাগ করে দিতে পারবে, কিন্তু তার আগের কক্ষপথের ইলেকট্রনগুলো সে সহজে ত্যাগ করতে পারবে না। এবং তাকে যদি অষ্টক পূর্ণ করতে হয় তাহলে এই শেষ কক্ষপথের আগের কক্ষপথ থেকে আরও 7টি ইলেকট্রন ত্যাগ করতে হবে, যা আসলে তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। কাজে আমরা বুঝতে পারছি যে কোবাল্ট যখন একটি আয়নিক বন্ধন তৈরি করবে, কোবাল্ট যেহেতু একটি ধাতব পরমাণু, সে যখন একটি আয়নিক বন্ধন তৈরি করবে তখন কোনো অবস্থাতেই সে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে অষ্টক পূর্ণ করতে পারবে না এবং ইলেকট্রন সে গ্রহণও করতে পারবে না, কারণ তাকে তাহলে শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন গ্রহণ করতে হয়, যা সাধারণত অধাতুরাই গ্রহণ করে। অধাতুর পক্ষেও 6টি ইলেকট্রন গ্রহণ করা সম্ভব নয়, তারা সর্বোচ্চ 3টি বা 4টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। এবং আমি যদি অন্য আরও কিছু পরমাণুর কথা চিন্তা করি, যেমন সিলভারের ক্ষেত্রে আমি একই রকমের ব্যাপারটি দেখব। সিলভারের শেষ কক্ষপথে আমরা ইলেকট্রন বিন্যাস বিস্তারিত না লিখে জাস্ট লুইস স্টাইলে দেখাই। সিলভার 2, 8, 18, 1, কিংবা আমি যদি আয়রনের কথা চিন্তা করি 2, 8, 14, 2, এবং এরা যখন আয়ন তৈরি করবে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে, সিলভার একটি ইলেকট্রন ত্যাগ করবে শেষ কক্ষপথ ইলেকট্রনটি এবং তার ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 18 এবং 18। আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2, 8, 14 এবং 2। এবং এই ধরনের আরো অনেক মৌল আছে যারা আসলে আয়নিক বন্ধন গঠনের সময় অষ্টক পূর্ণ করে না। তাহলে আমরা এখানে পার্থক্যটা আসলে কি দেখতে পাচ্ছি, কেন এরা অষ্টক পূর্ণ করে না? একটু খেয়াল করলে আমরা দেখব যে এদের শেষ কক্ষপথের আগের কক্ষপথে ডি অরবিটাল ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এই মৌলগুলো আসলে ডি ব্লক মৌল এবং ডি ব্লক মৌলের পক্ষে তাদের শেষ কক্ষপথের আগের কক্ষপথে 8টির চেয়ে বেশি ইলেকট্রন থাকে এবং তারা যখন একেবারে শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো ত্যাগ করবে, তাদের আগের কক্ষপথে কখনোই অষ্টক পূর্ণ থাকবে না। কেবলমাত্র যখন এস ব্লক মৌলগুলো আয়নিক বন্ধন তৈরি করবে, তখনই কেবলমাত্র এই ধাতব পরমাণুগুলো অষ্টক পূর্ণ অবস্থায় থাকবে। যেমন আমরা যদি গ্রুপ 1s, 2s এবং 3s এর দিকে তাকাই, 1s এর সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে, শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns1, তার আগের কক্ষপথের ইলেকট্রন বিন্যাস হবে n-1s2, n-1 p6, অর্থাৎ n-1 স্তরে বা শেষ স্তরের আগের স্তরে তাদের 8টি করে ইলেকট্রন থাকে এবং শেষ স্তরে তাদের একটি ইলেকট্রন থাকে। একইভাবে 2s গ্রুপে শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন, তার আগের কক্ষপথে 8টি ইলেকট্রন। 3s মৌল সমূহে শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন এবং তার আগের কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে এবং এরা যখন আয়নিক বন্ধন তৈরি করে তখন যথাক্রমে 1টি, 2টি এবং 3টি করে ইলেকট্রন ত্যাগ করে এবং ফলে তাদের শেষ কক্ষপথটি তখন অষ্টক পূর্ণ অবস্থায় থাকে। কিন্তু আমরা যদি ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌলগুলোর কথা চিন্তা করি, তাহলে তারা যখন শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো ত্যাগ করবে তখন তার আগে অবশ্যই 8টি বেশি ইলেকট্রন থাকবে। ফলে আমরা এখান থেকে বুঝতে পারছি কেবলমাত্র এস অরবিটালের বা এস ব্লকের মৌলগুলো, এস ব্লকের ধাতব পরমাণুগুলো যখন ইলেকট্রন ত্যাগের মাধ্যমে আয়নিক বন্ধন তৈরি করবে, তখনই কেবলমাত্র তারা অষ্টক পূর্ণ অবস্থায় থাকবে কিংবা তারা অষ্টক নিয়মে আয়নিক বন্ধন গঠন করবে।